হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মিস লিগ টক ডিএচকে। কেমন আছেন সবাই? আবার চলে আসলাম অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক্যাল ফ্যালাসি, কুযুক্তি পরিচিতি, নাওয়েদ ইকবালের লেখা অসম্ভব সুন্দর একটা বই। সো আমরা এটার এক একটা পর্বে এক একটা ভিডিওতে এক একটা পার্ট করছি। গত পর্বে আমরা পড়েছিলাম প্রশ্ন এড়ানো। আর প্রশ্ন এড়ানোর যে টপিকটা, প্রশ্ন কিভাবে আমরা এড়াই, তার মধ্যে একটা উল্লেখযোগ্য টপিক হচ্ছে রেড হেরিং কুযুক্তি। আজকে আমরা পড়ব রেড হেরিং চিনবার উপায়। সো শুরু করি। আজকে পড়ছি পার্ট 5, পর্ব 5 বলা যায়। যখন কেউ একটা রেড হেরিং এর সূত্রপাত করে, সে হয়তো তখন এমন কিছু বলতে পারে যেটা সত্য কিন্তু অপ্রাসঙ্গিক। যেমন নিচের বাক্যটা লক্ষ্য করো। চমক টুথ পাউডার দন্ত গহ্বর হওয়া কমিয়ে দেয়। দন্ত চিকিৎসকগণ বলেছেন দন্ত গহ্বর হওয়া বাংলাদেশের দাঁতের রোগীদের 1 নম্বর সমস্যা। এই বিজ্ঞাপনটা এমন কিছু বলছে যেটা সত্যি। দন্ত গহ্বর হওয়া একটা বড় সমস্যা, কিন্তু এটা বলছে না যে কিভাবে চমক টুথ পাউডার দাঁতে গর্ত হওয়া কমায়। যদি বিজ্ঞাপনটা এমন কিছু বলতো, চমক টুথ পাউডার সর্ব জায়গায় দন্ত চিকিৎসকদের পরামর্শ কিন্তু 1 নম্বর দন্ত গহ্বর রোধী দাঁতের মাজল। তাই আপনিও ব্যবহার করুন, তাহলে সেটা সমস্যার সাথে প্রাসঙ্গিক থাকতো। কিন্তু তার বদলে এটা একটা রেড হেরিংয়ের সূত্রপাত হয়েছে। রেড হেরিং প্রায় সময় ভালো যুক্তি হয়। সমস্যা একটাই যে এটা যে প্রসঙ্গ নিয়ে বিতর্ক হচ্ছে সেটাকে প্রমাণ করে না, অন্য কিছু প্রমাণ করে। নিচে মা আর ছেলের মধ্যে কথোপকথনটা দেখা যাক। ছেলে: পালং শাক খাওয়া আমার স্বাস্থ্যের জন্য ভালো হতে পারে না, এটা খেতে একদম বিচ্ছিরি। মা: তোমার খেতে মজা না লাগতে পারে, কিন্তু তাতে কিন্তু প্রমাণ হয় না যে এটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো না। কেউ যখন রেড হেরিংয়ের সূত্রপাত করে সেটা প্রায়শই ধরা কঠিন হয়। নিচের উদাহরণে রেড হেরিং ধরাটা বেশ কঠিন। ক খ গ ধর্মালয় থেকে পরকালে বিশ্বাস করার 10টি কারণ শিরোনামে প্রকাশিত ছোট্ট পুস্তিকাতে 1 নম্বর কারণ দেওয়া হয়েছে এরকম: জীবনের অবিচার সমূহ। বেঁচে থাকাটা যে ভালো ব্যাপার এটা বিশ্বাস করা কঠিন হতো যদি বৈষম্য আর অবিচারের সমস্যাগুলোর ক্ষতিপূরণ হিসেবে কবরের পর কোনো কিছুই না থাকতো। কাউকে দেখে মনে হয় সুখী হওয়া তাদের কপালের লেখন, আবার কারো ক্ষেত্রে জীবনের শুরুই হয় কোনো ভয়ঙ্কর ধরনের সম্পর্ক আর পরিস্থিতির মধ্যে। আমরা যদি বক্তব্যটা সার সংক্ষেপ করি তাহলে এরকম দাঁড়ায়: আমাদের পরকালে বিশ্বাস করা উচিত, কারণ পরকাল না থাকলে সেটা অনেকের ক্ষেত্রে অবিচার হবে। পুস্তিকার লেখক যুক্তি দিয়েছে যে বেঁচে থাকাটা অবিচারপূর্ণ মনে হতে পারে এবং পরকাল থাকলে জীবন অতটা অবিচারপূর্ণ মনে হয় না। কিন্তু তার যুক্তি দেখাচ্ছে না যে পরকাল বলে আসলে কিছু আছে। সুতরাং এই যুক্তিটা আমাদের দেখাচ্ছে না যে আমাদের পরকালে বিশ্বাস করা উচিত, আর যুক্তিটা অপ্রাসঙ্গিক। কারো যদি পরকালে বা অন্য যে কোনো কিছুতে বিশ্বাস করতেই হয়, তার একমাত্র কারণ হতে হবে সেটা যদি সত্য থেকে থাকে। বিশ্বাস করলে আমাদের ভালো বোধ হয়, সে কারণে নয়। এখন আমরা চলে যাচ্ছি আবার অনুশীলনী। এবারটা একটা মজার বিষয় হচ্ছে, প্রত্যেকটা অধ্যায় বা প্রত্যেকটা পাঠ পড়ার পর এখানে কিছু এক্সারসাইজ থাকে। তাহলে আপনি কি পড়লেন সেটাকে আপনি একটু ঝালাই করে নিতে পারবেন। সো আজকে এখন যে এক্সারসাইজটা আমরা করবো এটা হচ্ছে রেড হেরিং চিনবার উপায় একটা
এই প্রশ্নগুলো অ্যান্সার করলে বা এই ধরনের অনেকে আছে না যে একটা দুটো প্রশ্ন শুনে নিজে আরও 10টা প্রশ্ন বানায় ফেলতে পারে। সো আপনি যদি ওভাবে চিন্তা করেন তাহলে এই যে রেড হেরিং হচ্ছে কি না হচ্ছে না সেটা আপনি একটু হলেও ধরতে পারবেন। সো আমরা অনুশীলনীগুলো দেখি। এখন এই অনুশীলনীগুলোতে হচ্ছে যে নিচে যে উদাহরণগুলো দেওয়া আছে এই উদাহরণগুলো থেকে 2টা প্রশ্ন খুঁজে বের করতে হবে। কোন প্রশ্ন নিয়ে যুক্তি দেওয়া হচ্ছে, মানে প্রশ্নটা কি, কোন প্রশ্নটাকে নিয়ে যুক্তি দেওয়া হচ্ছে। বক্তা কি প্রশ্নটার প্রসঙ্গে কথা বলে বিষয়ের মধ্যে থাকছেন? যদি না থাকেন এবং অপ্রাসঙ্গিক কিছু সূত্রপাত থাকে তাহলে রেড হেরিংয়ে টিক দাও। 1 নাম্বার যেমন প্রশ্নটা আছে, গ্রিজলি ভাল্লুক মানুষদের জন্য বিপজ্জনক না, ওরা দেখতে খুব সুন্দর। এখন গ্রিজলি ভাল্লুক মানুষের জন্য বিপজ্জনক না নাকি বিপজ্জনক এটা বোঝার সাথে ওর দেখতে সুন্দর এটার কিন্তু কোনো সম্পর্ক নাই। একটা এই গ্রিজলি ভাল্লুক ও কি মানুষের জন্য নিরাপদ নাকি নিরাপদ না, বা বিপজ্জনক নাকি বিপজ্জনক না, এটা বুঝতে হলে আমাদেরকে আসলে গ্রিজলি ভাল্লুক সম্পর্কে আরও অনেক কিছু জানতে হবে। যে ও আসলে কিরকম, মানুষের সাথে ওর ইন্টারাকশন, ও কি অন্য পশু পাখিদের মতো যারা সহজে মানুষের সঙ্গে ইন্টারাক্ট করতে পারে বা মানুষের বসে আসে। গ্রিজলি ভাল্লুককে কি বসে আনার কোনো রেকর্ড বা এটা কি এতই সহজলভ্য কিছু একটা যে আমরা যেমন পশু পাখির মধ্যে যেমন বিড়াল কুকুর এরা যেমন খুব সহজে আমরা এদের সঙ্গে মানে যোগাযোগ করতে পারি, ওর সঙ্গে কি পারি, ও কি খুবই অ্যাগ্রেসিভ, ওকে এসে আমাকে মারধর দেওয়া শুরু করতে পারে, তার ওর দেখতে সুন্দর এটার সাথে কোনো সম্পর্ক নেই। সো এটার মধ্যে এখানে 2টা অপশন দেওয়া, একটা হচ্ছে এটা কি রেড হেরিং অথবা এটা কি রেড হেরিং নয়। সো ইয়েস, এটা ডেফিনেটলি রেড হেরিং, কারণ গ্রিজলি ভালুক বিপজ্জনক কি বিপজ্জনক না এটার সঙ্গে গ্রিজলি ভালুক দেখতে সুন্দর তার কোনো সম্পর্ক নেই। 2 নাম্বার, গণিত শেখার কি দরকার, আমি তো আর গণিতের শিক্ষক হব না। অবশ্যই গণিত শেখার দরকার আছে, কারণ এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আপনার নানাভাবে গণিতের সাথে আপনার ইন্টারাকশন কোনো না কোনোভাবেই হবে। আপনি শিক্ষকই হইতে হবে গণিত শেখার পর, এটা এরকম না। ধরেন আপনি ব্যবসা করবেন, আপনাকে তো অঙ্ক জানতে হবে, আপনি ইন্টারেস্ট নেবেন লোনের উপর ব্যবসা করবেন, তখন আপনাকে জানতে হবে না যে আপনি টাকাটাকে কীভাবে আসলে ম্যানেজ করবেন, এটা তো আপনাকে জানতে হবে। তারপর হাওলাত নিচ্ছেন, এটাকে কীভাবে শোধ দিবেন না দিবেন, কত টাকার বাজার করতেছেন, মাসে ইনকাম কি, তার এগেনস্টে আপনার খরচ কি, এক্সপেন্সেস কি, আপনার বছরের বাজেট, মাসের বাজেট, এই দেশটা এই পৃথিবীটা কীভাবে চলবে সেটার বাজেট তো আপনাকে জানতে হবে, রাইট? সো গণিত শিক্ষার সাথে আসলে শিক্ষক হওয়ার সম্পূর্ণ খুবই সামান্য সম্পর্ক। হয়তো যে শিক্ষক হবে সে আর অনেক ফার্দার মোর লেভেলের সম্পর্কে জানবে, কিন্তু আমাদের জন্য বেসিকটা জানাই ইজ লাইক ফাইন। আর গণিতের মধ্যে কিন্তু মজা আছে, এই পৃথিবীটা কেমন এটা বোঝার জন্য গণিতের উপর নাকি কোনো সমাধান নাই। সো যারা এই পৃথিবী সম্পর্কে ইন্টারেস্টেড, আপনাকে শিক্ষক হতে হবে তাও না, আপনি আপনার নিজের ইন্টারেস্টের জন্য কিন্তু আপনি শিখতে পারেন। যেমন আমি কিন্তু প্রত্যেক বছর কিছু না কিছু শিখি, সেটা দিয়ে আমাকে টাকা কামাইতে হবে বা ওটা আমার ব্যক্তিগত জীবনে, আমি দেখেছি আমার ব্যক্তিগত জীবনে না কোনোভাবে ওটা কাজে লেগেই যায়। ঠিক আছে, আজকে হোক না কালকে হোক বা কোনো একটা সূক্ষ্মভাবে নতুন যেটা শিখছি সেটার কিছু একটা লার্নিং সূক্ষ্মভাবে কোনো না কোনোর সাথে না আমার লেগে যায়। অনেকে হয়তো লাগে না, অনেক সময় নাও লাগতে পারে, আর একটা মাইন্ড দেয়। আমি এই যে শেখার জন্য আমার মাইন্ডটাকে আমি ওপেন রাখতে চাই। আমার খুব ভালো লাগে প্রত্যেক বছর আমি কিছু না কিছু নতুন কিছু একটা এক্সপ্লোর করি যেটা আমার অকাদের বাইরে। কিছু হয়তো অর্ধেক করে ছেড়ে দিই, কিছু হয়তো চেষ্টা করি যে না ওটাকে অ্যাটলিস্ট লেভেল 3 পর্যন্ত যাওয়ার। সো এরকম আর কি। সো এটার মধ্যে অবশ্যই রেড হেরিং আছে। সো এটার উত্তর আমি বলবো এটাতে রেড হেরিং আছে, রেড হেরিং আছে। আসেন 3 নম্বর প্রশ্নটা শুনি। সবার মাসে একটা বই পড়ার চেষ্টা করা উচিত, কারণ বই পড়লে মনের বিকাশ ঘটে আর শব্দ ভাণ্ডার গড়ে ওঠে। মনের বিকাশ হওয়া আর শব্দ ভাণ্ডার গড়ে ওঠা একটা ভালো জিনিস। এটার মধ্যে কি রেড হেরিং আছে? সবার মাসে একটা বই পড়া উচিত, কারণ বই পড়লে মনের বিকাশ ঘটে এবং শব্দ ভাণ্ডার গড়ে ওঠে। এটা আসলে শব্দ ভাণ্ডারটা সম্পর্কে আমার একটু কনফিউশন লাগতেছে, এটা একটু আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে ভালো হয়, কারণ আমি একটু কনফিউজ। এটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ কিঞ্চিত এটার মধ্যে রেড হেরিং আছে, কিঞ্চিত রেড হেরিং নাই। কারণ বই পড়লে প্রত্যেকদিন একটা বই পড়া উচিত কেন? আসলে মনের বিকাশ হয় এবং আপনি একটা গুড এন্টারটেনমেন্ট এবং আপনার ভালো লাগবে। আপনি যে আমরা সবসময় বলি না যে ভাবা প্র্যাকটিস করে, যে আমরা না মানুষের অনেক নানা লেয়ারে একটা জিনিস ভাবতে পারি। আমরা ইনস্ট্যান্টলি খুব শ্যালো ভাবনার উপর দিয়ে জীবন চলে যায়। আমাদের পারিবারিক সমস্যা থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয় সমস্যা সব কিছু আমরা খুব শ্যালো চিন্তা করে ছেড়ে দিই। আমরা এটার গভীর চিন্তা, এটার গভীরে যেতে আমাদের সমস্যা হয়ে যায়। সো
বই পড়লে না আপনার এই ব্যাপারগুলো থেকে আপনি বের হতে পারবেন। এবং আপনি যখন নানা ধরনের, যেমন এই বইটার শুরুতে আমরা একটা পড়েছিলাম যে অন্যের মতামত সম্পর্কে জানা, যে অন্যে কি বলছে, আপনার যে চিন্তা সেটা এগেনস্টে অন্যের কি বলার আছে, এবং সে ওখানে কোন এই যে লজিক বুঝতে পাওয়াটা, যেটা হচ্ছে লজিকের কথাটা, যেটা পয়েন্টের কথা, নিজের কোনো চিন্তাকে এক ঘাউরমি করে জোর জবরদস্তি করে। আমি তো একটা কথা বলি যে এক বইয়ের পাঠক হইতে সাবধান, জীবনে কখনো একটা বই পড়ছে সারা জীবন, এরকম মানুষ থেকে সাবধান থাকবেন। সো যাই হোক, এটা একটু কনফিউজিং যে মনের শব্দ ভাণ্ডারটা আসলে আমাদের খুব দরকার। মানে আমি যদি চাই, আমার সোফার যেই পরিমাণ শব্দ ভাণ্ডার আছে, আমার এই পৃথিবীতে কাজ চালানোর মতো কিন্তু শব্দ ভাণ্ডার আমার কাছে মনে হয় আমার আছে। এটা আসলে খুবই ব্যক্তিগত একটা প্রেফারেন্সের জায়গা। কেউ হয়তো চায় যে আমি অনেক সুন্দর করে কথা বলবো, অনেক সুন্দর করে কথা বলতে চাই, এবং আমি যখন কথা বলবো তখন ওইটার মধ্যে আমি ডিফারেন্ট টাইপ অফ এক্সপ্রেশন বা শব্দ দিয়ে আমি সেটাকে বর্ণনা করতে চাই, আমি আরও গুছিয়ে, আরও সুন্দর করে, আরও যুক্তিপূর্ণভাবে আমি ভার্সেটাইল উদাহরণের মাধ্যমে আমি এটাকে বুঝাতে চাই। তাদের জন্য হয়তো শব্দ ভাণ্ডারটা একটা নেসেসারি বিষয় হতে পারে, কিন্তু এটা সবার জন্যই বই পড়বো শব্দ ভাণ্ডার বাড়ানোর জন্য আই ডোন্ট থিঙ্ক সো। এটা একটু আমার কাছে কনফিউজিং লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে না, এটার মধ্যে রেড হেরিং নাই, আবার মনে হচ্ছে যে আছেও। সো এটা লেখক, আপনি যদি শুনে থাকেন এই ভিডিওটা, আপনি অবশ্যই আমাদেরকে হেল্প করতে পারেন। আর হচ্ছে যারা দর্শক, তারা যদি হেল্প করেন, যারা শুনতেছেন এই বইটা অনেকদিন থেকে, তারাও যদি হেল্প করেন, তাহলে আমি খুব খুশি হব। তাহলে আমাদের এই পড়াটার মধ্যে একটা সার্থকতা, একটা মিনিং হইলো আমার কাছে মনে হয়, কারণ লেখক তো এটা লিখেছে। সো আমরা এটা ট্রাই করি। আচ্ছা, এখন চলে যাই আমরা 4 নম্বর প্রশ্নে। আমার মনে হয় সরকারের করের পরিমাণ বৃদ্ধি করা উচিত। বাংলাদেশের জনগণের জন্য জরুরি সরকারি কর্মসূচিগুলো টাকার অভাবে ঠিকভাবে চলতে পারছে না, আর সরকারের পক্ষে অর্থ আহরণ করার একমাত্র উপায় হচ্ছে করের পরিমাণ বাড়ানো। সরকারি করের পরিমাণ বৃদ্ধি করা উচিত। বাংলাদেশের জনগণের জন্য জরুরি সরকারি কর্মসূচিগুলো টাকার অভাবে ঠিকমতো চলতে পারছে না, আর সরকারের পক্ষে অর্থ আরোহণ করার একমাত্র উপায় হচ্ছে করের পরিমাণ বাড়ানো। না কেন? সরকারের তো আরও নানা জায়গা, সরকারি নানা ধরনের প্রতিষ্ঠান, মার্কেট, সব জায়গায় তো মার্কেট বলছি, সব সরকারি প্রতিষ্ঠানের সব জায়গায় ওদের জায়গা জমি সব কিছু করতে ওরা ভাড়া দেয়। ওগুলো ভাড়া দেয় খুবই নামমাত্র মূল্যে মানুষজনকে, এবং যেগুলো বেশিরভাগই সরকারি ক্ষমতার লোকজন এবং ওই যে বড়লোক মন্ত্রী মিনিস্টার, ওরাই ব্যবহার করে। সাধারণ মানুষের এক্সেসিভ কম থাকে, যদি ঢুকতে চান অনেক টাকা পয়সা ঘুষ টুস দিয়ে আপনাকে এখন ঢুকতে হবে, এবং এই যে ঢুকার পর আপনার ওই যে দোকানদারি বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসার লাভের অংশ দিয়ে আপনি যে ঘুষ দিচ্ছেন, ওই টাকা শোধ করতে করতে জীবন শেষ। সো আই ডোন্ট থিঙ্ক এটার মধ্যে কি রেড হেরিং আছে, যে মানে প্রশ্নটা কি সরকারের কর বৃদ্ধি করা উচিত। এখানে একটা ইন্টারেস্টিং, এখানে প্রশ্নটা কি ইম্পর্টেন্ট। এর আগের প্রশ্নটা কি সবার বই পড়া উচিত, এবং এই প্রশ্নের আধারে আমার মানে লজিকটা কি দেখাচ্ছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং ওই লজিকটার মধ্যে কি রেড হেরিং আছে কি নাই। এবং এই বইয়ের প্রত্যেকটা এক্সারসাইজে একটা মজা জিনিস হচ্ছে, প্রথম দিকে খুবই হালকা পাতলা ধরনের প্রশ্ন থাকে, এবং আস্তে আস্তে জিনিসটা জটিল হয়। যেমন এখন আমি একটু জটিল প্রশ্ন চলে গেছি, যে সরকার, আমরা এর আগের প্রশ্নের জটিল প্রশ্নে চলে গেছিলাম, এটা আরও জটিল, যে সরকারের কর বৃদ্ধির আসলে কি কোনো উপায় আছে, এটা সম্পর্কে আমি একটু কম জানি। সরকার কি আসলে কর নেওয়া ছাড়া ওর আর কি টাকা কামানোর কোনোই উপায় নেই? কর নিতে হবে, কর ওর জন্য একটা ফান্ডামেন্টাল বিষয়। এই করের মধ্যে গিয়ে যে আমাদের যে সব কিছু ইনক্লুডেড, রাইট? এখন এটা বাড়াইলে সরকারি কর্মচারী, এখানে আরেকটা প্রশ্ন থাকা উচিত, কর হচ্ছে না, কারণ সরকারের পক্ষে আহরণ করা পরিমাণ কর বাড়ানো। না, এটা কিন্তু আরেকটা খালি কর বাড়ানোই কি একমাত্র সমাধান? সরকারের অন্য জায়গায় আরও কি এক্সপেন্সেস আছে, সে চাইলে অন্য কোথাও কি আজের এক্সপেন্সেস হচ্ছে কি হচ্ছে না, সেখান থেকেও তো সে তার বাজেট কাট করতে পারে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটার মধ্যে রেড হেরিং নাই। এটা আপনাদের কি মনে হয়? একটু কঠিন প্রশ্ন। আচ্ছা, আমি একটু ভাবি, আমি ভাবতে ভাবতে আপনারাও আমাকে একটু কমেন্টে জানিয়েন, ততক্ষণে আমিও ভেবে দেখি আমার কাছে কি মনে হচ্ছে। আমরা 5 নম্বর প্রশ্নে চলে যাই। আমার মনে হয় সরকারের করের পরিমাণ কমানো উচিত। সরকার দাতব্য প্রতিষ্ঠানগুলোতে
খুব বেশি টাকা খরচ করছে। আমাদের কষ্টার্জিত টাকায় যেসব মানুষ বিভিন্ন ধরনের ভাতা পেয়ে আসছে তারা দেশীয় অর্থনীতিকে ধ্বংস করছে। এদের সবাইকে চাকরি খুঁজে নিজেরই অর্থ উপার্জন করতে হবে। মানুষ যখন ভাতার উপর নির্ভর করে তখন উৎপাদন ক্ষমতা কমে যায় আর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়। আমার কাছে মনে হচ্ছে এটা রেড হেরিং নয়, এবং আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ফাটাফাটি একটা লজিক। কারণ এই যে ভাতার বিষয়টাকে আসলে আমাদেরকে আরো অনেক চিন্তা ভাবনা করতে হবে আমার কাছে, এবং এটাকে অনেক বেশি একটা প্রপার গণ্ডির মধ্যে, মানে ভাতাটা, কারণ র্যান্ডমলি যদি আমি ভাতা দিয়ে থাকি, এটা বিদেশেও অনেক জায়গায় আমি একটা আর্টিকেল পড়ছিলাম একদিন, যে ওরা এতই ভাতা পেয়ে যায় যে ওদের কাজ করার আগ্রহ ওদের নষ্ট হয়ে গেছে। অনেকে হয়তো এক্সপ্লোর করেছে নিজের মতো করে, অনেক কিছু আবার নতুনও হয়েছে, কিন্তু সেটার পরিমাণটা খুব কম। কারণ আমরা একটা অলস শ্রেণীর প্রাণী। সো আমাদের যদি ঘরে বসে আমরা সব কিছু পেয়ে যাই, তখন হইতেছে আমাদের মতো ওই গাছটা আসে না আর কি। সো এই যে, আর বাংলাদেশে জনসংখ্যা ভয়ঙ্কর রকম একটা সমস্যা। মানে আপনি চিন্তা করতে পারেন যে বাংলাদেশে কি পরিমাণ জনসংখ্যা, এটা কিন্তু আমাদের একটা খুব, আমার কাছে মনে হচ্ছে যে হঠাৎ করে এই যে এত মোটর রিক্সা এবং এত ইয়াং পোলা পাই, যে হঠাৎ করেই মনে হলো কি লাখখানেক মানুষজনকে আমি হঠাৎ করে ঢাকায় দেখছি, এবং আমার কাছে মনে হচ্ছে না যে ঢাকার মানুষ। আমার কাছে মনে হচ্ছে যে ঢাকা বাংলাদেশের চারদিক থেকে এরা হুট করে ঢাকায় এসে মানে আমি এটা জনসংখ্যার ভয়াবহতা আমার কাছে হঠাৎ করে এটা মনে আসে। আর এছাড়াও তো ঢাকা শহরের রাস্তাঘাটে বের হইলে মানুষ চাকরি বাকরি কাজের ক্ষেত্রে যে কোনো জায়গায় যান, খালি মানুষের মাথা, এক সেকেন্ডের জন্য মানুষ ছাড়া আপনি কিছু দেখবেন না। সো বাংলাদেশের পার্সপেক্টিভে এই যে এইসব ভাতা টাতা দেওয়াটা আসলে আমার কাছে মনে হয় না যে এটা কারা পেতে পারে। বৃদ্ধরা যে যাদের এখন কর্মক্ষমতা আর নাই, এবং তারপরে যারা শারীরিক এবং মানসিকভাবে যারা একটু ডিসেবল, তাদেরকে একটু না, যারা ডিসেবল তাদেরকে আমরা দিতে পারি। এবং অনগ্রসর জনগোষ্ঠী, মানে যারা এখনো পিছিয়ে আছে সব কিছুতে, মানে যারা এখনো প্রপার এই পৃথিবীতে বর্তমানে যে ধারা চলতেছে, যে ধারা চললে আপনার জীবনযাপন আপনি ঠিক মতো চালাইতে পারবেন, সেই জীবনধারার মধ্যে পড়ালেখা করা, চাকরি বাকরি, ব্যবসা বা নিজেকে জ্ঞানে বিজ্ঞানে একটু আগানো, এই সব ক্ষেত্রে যারা পিছনে আছে, ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে আগানো, এইসব জিনিসে যারা পিছনে আছে, যে জানেন না এখনো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কি, তাদেরকে আমাদেরকে নানাভাবে ইনসেন্টিভ হয়তো আমরা দিতে পারি, কিন্তু সেটাও মানে লিমিটেড, একটা চ্যালেঞ্জের মধ্যে রাখতে হবে। একদম চাইলেই পাওয়া যাবে এরকম কিছু আমার কাছে মনে হয় যে ভেজাল আছে। সো এটা আমার কাছে মনে হচ্ছে যে না, এটা রেড হেরিং নয়। আর পৃথিবীর অনেক দেশে কিন্তু এই যে পাবলিক ট্রান্সপোর্ট, এই যে এত ট্যাক্স ভ্যাট নেই। আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে কথা বলি, তার বিনিময়ে আমার গেইন কি? পৃথিবীর অন্য দেশে তো পাবলিক ট্রান্সপোর্ট জনগণের জন্য ফ্রি, পাবলিকের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা থাকে যারা এই যে ট্যাক্স পে করে। কিন্তু বাংলাদেশে আপনি ট্যাক্স পে করে আপনার কী লাভ? আপনি আমাকে বলেন। আপনার জীবনটা হাতে নিয়ে আমরা এই ঘুরি, এই যে তারপরে যে খাজনা দাও, হোল্ডিং ট্যাক্স দাও, এই হোল্ডিং ট্যাক্সের বিনিময়ে কী লাভ? আমার বাসার রাস্তা আমি আপনাদেরকে একদিন ভিডিও করে দেখাবো। লাস্ট 21 বছর ধরে আমার বাসার সামনে রাস্তা ভাঙা, ঠিক আছে? এই যে বর্ষাকাল আসতে আমি দেখাবো আপনাদেরকে কোন ভাঙা রাস্তা দিয়ে আমি আমার বাসায় ঢুকি। তাহলে আমরা বলছি যে 21 বছর ধরে এই রাস্তাটা এমন করেই পড়ে আছে, আরও ঠিক করে টাকা নেই। তাহলে আমি যে রাষ্ট্রকে আমি এই যে ইনকাম ট্যাক্স দিতেছি, এই যে এতগুলা ভ্যাট ট্যাক্সের টাকা দিতে দিতে প্রত্যেক বছর মনে কি শিট এতগুলো টাকা হাত থেকে চলে গেল। ওই টাকাগুলো যদি যেত, কিন্তু তার পরিমাণে আমার গেইনটা কি? তার বিপরীতে আমার গেইনটা কি? আমার প্রশ্ন হচ্ছে ওইটা। আমার কোনো গেইন নেই। আমি কি টাকা দিচ্ছি রাষ্ট্রকে, কিন্তু রাষ্ট্র তার বিনিময়ে আমার কোনো নিরাপত্তার আমাকে দিতেছে। ঠিক আছে, আমি টাকা কামাই, আমি ইনকাম করতেছি, আমি রাষ্ট্রকে টাকা দিতেছি। রাষ্ট্র ওই যে বলে না ও চলতে আছে, তো আমি তো ছোট মানুষ, আমরা কি আর কোটি টাকা কামাই? আমরা যতটুকু টাকা কামাই তার থেকেও যে আমরা যে অংশটুকু দিচ্ছি তার মধ্যে আমি কন্ট্রিবিউট করতেছি। এই কন্ট্রিবিউটের মধ্যে আমার কি? আমার তো অধিকারই নাই ঠিক মতো। বাসা থেকেই আমি বাইর হইতে পারি না। সন্ধ্যার পরে একটা ফ্যামিলি ক্রাইসিস বা ইমার্জেন্সি হইলে বাসা থেকে বের হওয়ার রিস্কি। তারপরে যেভাবে একটা আবার নতুন কিছু শ্রেণীর গোষ্ঠী তৈরি হয়েছে যারা আবার কীভাবে আমাদেরকে মারবে, কাটবে, পিটাবে, তাই নিয়ে উত্তেজনা। পৃথিবীর আর কোনো কিছু নেই তাদের কোনো সমস্যা, তাদের পৃথিবীতে সমস্যা একটাই, আমরা। আর কোনো কিছু তাদের কোনো সমস্যা না। সো এইভাবে তো হইতে পারে না, তাই না? সো এটাই তো আপনাকে আমাকে বলবেন। দেখছেন আমি একটু কঠিন প্রশ্নে যেয়ে কিন্তু আমি নিজে কনফিউজ হয়ে গেছি। সো এটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। আমি এটা নিয়ে ভাবছি, আমি ভেবে এটা আপনাদেরকে কমেন্টে জানাবো, এবং আপনারাও এটা আমাকে ভেবে আমাকে কমেন্টে জানাবেন যে এই প্রশ্নগুলার এখানে প্রশ্নটা কি। প্রথমত এটা আমরা খুঁজে বের করবো। দ্বিতীয়ত হচ্ছে এটার মধ্যে কি রেড হেরিং আছে কি রেড হেরিং নাই। 6 নম্বর প্রশ্নটি, পরকালে বিশ্বাস করবার 10টা কারণ। কারণ নাম্বার 10, ব্যবহারিক প্রভাব।
পরকালে বিশ্বাস ব্যক্তিগত নিরাপত্তা, আশাবাদ এবং আত্মিক উন্নতির উৎস। যারা বর্তমানকে পরকালের প্রস্তুতির জন্য ব্যবহার করে তাদের জন্য এক সুন্দর জীবন অপেক্ষা করছে। এই বিশ্বাস মনে যেরকম সাহস যোগায় আর কোনো কিছুই সেভাবে সাহস যোগাতে পারে না। এটা কিন্তু একটা কঠিন, এটাও কিন্তু একটা কঠিন, দেখছেন আস্তে আস্তে কিন্তু সেটা কঠিনের মধ্যে যাচ্ছে। পরকালে বিশ্বাস করবার 10টা কারণ, তার মধ্যে 10 নম্বর কারণটা হচ্ছে ব্যবহারিক প্রভাব। পরকালে বিশ্বাস ব্যক্তিকে নিরাপত্তা, আশাবাদ এবং আত্মিক উন্নতির উৎস হিসেবে কাজ করে। যারা বর্তমানকে পরকালের প্রস্তুতির জন্য ব্যবহার করে তাদের জন্য এক সুন্দর জীবন অপেক্ষা করছে। এই বিশ্বাস মনে তাদেরকে এক ধরনের সাহস যোগায় আর কোনো কিছু এই সাহস যোগাতে পারে না। এটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে রেড হেরিং নাই, কারণ উনি পরকালে বিশ্বাস করে, ওনার ইয়া থেকে পরকালে বিশ্বাস, হ্যাঁ পরকালে বিশ্বাস করে যে মানুষের নিরাপত্তা, আশাবাদ এবং একটা আত্মিক উন্নতির একটা ওর জায়গা থাকবে এবং বর্তমানকে সে ভবিষ্যতে ব্যবহার সুন্দর একটা। অনেকে আসতে কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলা, মানে ব্যস্তের নেশায় পাগল হয়ে যায়। ব্যস্তের নেশায় পাগল হওয়া যাবে না কিন্তু, বুঝছেন? ওইটার মধ্যে কিন্তু আবার ঝামেলা আছে, ওইটার মধ্যে কিন্তু ভীষণ রকম ভেজাল আছে। আপনি ওটা করবেন নীরবে, পোলাইটলি, সফটলি, এটার চিন্তা করার দায়িত্ব কিন্তু আরেকজনের, যেটা হইতেছে কি হইতেছে না। আপনি করে আপনার নিজের কথা, আপনারই যদি মনে হয় যে আপনি ডাইরেক্ট চলে গেছেন, নিজের মার্কিং নিজেও করে ফেলেন, তাইলে কিন্তু হবে না। তো আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যে রেড হেরিং নাই। হ্যাঁ, ওনার অন্যগুলোতে কি পয়েন্ট লাগছে সেটাও একটা ইম্পর্টেন্ট বিষয় আমার কাছে মনে হচ্ছে। কোনো কিছুই সাহস জোগাতে পারে না, এটা আবার একটা ভেজাল আছে। সো এটাও আমার কাছে একটু কনফিউজিং লাগতেছে, মানে এটা মনে হয় একটু চিন্তাটাকে অন্যভাবে করতে হবে। পরকালে বিশ্বাস করা 10টি কারণ আছে। পরকালে বিশ্বাস ব্যক্তিগত নিরাপত্তা, আশাবাদ এবং আত্মিক উন্নতির উৎস। হ্যাঁ, এটা কিছু কিছু মানুষের কিন্তু সত্যি হতে পারে। যারা বর্তমানকে পরকালে, না এখানে ঝামেলা আছে। ও বলতেছে পরকালে বিশ্বাস করলে কি হবে সেটা বলতেছে, কিন্তু এই যে পরকালে আমি বিশ্বাস করব কেন, এই পরকাল বিষয়টা কি সেটা সম্পর্কে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু কনফিউজ। ওই প্রশ্নটার উত্তর আমি ঠিক মতো পাচ্ছি না, মানে এখানে প্রশ্নটা ইম্পর্টেন্ট, এখানে প্রশ্নটা খুঁজে বের করতে হবে। পরকালে বিশ্বাস করবার 10টা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে পরকালে বিশ্বাস ব্যক্তিগত নিরাপত্তা, আত্মিক উৎস। না, এটা রাইটার, এটা প্লিজ হেল্প মি। আর অথবা এটা আমাকে নিয়ে ভাবতে হবে, চট করে সব প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, এটা নিয়ে ভাবতে হবে এটার মধ্যে রেড হেরিং আছে কি রেড হেরিং নয়। চলে যাই 7 নম্বর প্রশ্নে। দেখছেন কঠিন হয়ে যাচ্ছে, আমরা কিন্তু ফেল করতেছি, এটা কিন্তু হবে না। জনশক্তি দলের মুখপাত্রকে যখন জিজ্ঞেস করা হলো চিহ্নিত সন্ত্রাসী গাজী কামাল তাদের দল থেকে সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবে কিনা, কেউ যদি এখনো পার্টি থেকে প্রার্থিতা না পেয়ে থাকে তাহলে এরকম আশা করাটা বাড়াবাড়ি হয়ে যাবে। তবে আমরা অবশ্যই এমন কাউকে প্রার্থী হিসেবে নির্বাচন করব যিনি সংসদ সদস্য হওয়ার যোগ্যতা রাখেন। হ্যাঁ, এখানে রেড হেডিং আছে, কারণ ওনাকে প্রশ্ন করা হয়েছে যে চিহ্নিত সন্ত্রাসী গাজী কামাল নির্বাচনে প্রার্থী হতে পারবে কি পারবে না, সেখানে উনি অনেক প্যাচিল্লা জবাব দিচ্ছে। কেউ যদি এখনো পার্টি থেকে প্রার্থীতা না পেয়ে থাকে তাহলে এরকম আশা করাটা বাড়াবাড়ি হয়ে যাবে। তবে আমরা অবশ্যই এমন কাউকে প্রার্থী হিসেবে নির্বাচন করব যিনি সাংসদ হওয়ার যোগ্যতা রাখেন। সো এটা একদম ক্লিয়ার, এটার মধ্যে রেড হেডিং আছে। সেকেন্ড প্রশ্ন যাই। সরকারি দলের ছাত্রনেতাকে যখন জিজ্ঞেস করা হলো তিনি কখনো মাদক সেবন করেছেন কিনা, না আমি কখনো ওসব জিনিস ছুঁয়েও দেখিনি। না, আমি কখনো সব জিনিস ছুঁয়েই দেখিনি, না প্রশ্নের সঙ্গে এটার মধ্যে রেড হেডিং নাই। ছাত্র মৈত্রী দলের সভাপতিকে যখন জিজ্ঞেস করা হলো, আচ্ছা 8 নম্বর প্রশ্নটা কি বুঝছো? সরকারি দলের ছাত্র নেতাকে জিজ্ঞেস করা হলো তিনি কি কখনো মাদক সেবন করেছেন কিনা, তিনি বলছেন আমি কখনো সব জিনিস ছুঁয়েও দেখিনি। ছাত্র মৈত্রী দলের সভাপতিকে যখন জিজ্ঞেস করা হলো তিনি কখনো পরীক্ষার নকল করেছেন কিনা, ভাই আপনার নিজের চরকায় তেল দেন, আমার এসব প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নাই, আমি কোনো কথা বলবো না। অবশ্যই এটার মধ্যে রেড হেরিং আছে, কারণ তাকে প্রশ্ন করা হয়েছে আপনি পরীক্ষা নকল করেছেন কিনা, উত্তর হবে যে না আমি কখনো এসব করি নাই।
একদম স্ট্রেট কাট কথা, বা অন্য কিছু হইতে পারে, বা নকল করার সুযোগ পায় নাই, উনি হয়তো আরও ইলাবোরেট করে অ্যান্সারটা করতে পারতেন যে নকল করার সুযোগ পায় নাই বা আমার এরকম হয়েছে, কিন্তু উনি বলছে যে আপনি আপনার নিজের চরকায় তেল দেন, আমার